২০ বছর আগে যখন ইরাক যুদ্ধ শুরু হয়েছিল, তখন বিশ্বের মানুষ সবথেকে বেশি শুনেছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আর ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নাম। কিন্তু সেই যুদ্ধের পেছনে আরও কিছু মানুষের ভূমিকা ছিল। তারা ইরাক যুদ্ধে উস্কানি দিয়েছিলেন। তারা মনে করেছিলেন যে ইরাকের বিরুদ্ধে যুদ্ধটা দরকার। তারা খুব জোরে সুরে চেষ্টা করেছিলেন বিশ্বে নিজেদের একটি শক্তিমত্তা তুলে ধরার। পরবর্তীতে রাজনৈতিকভাবে তারা এক অর্থে পরাজিত হয়েছেন। তাদের আধিপত্য দেখানোর যে চিন্তাভাবনা, পরবর্তী পৃথিবীতে সেটা আর কাজ করেনি। তো যুদ্ধের পেছনে মূল ভূমিকা রাখা ব্যক্তিরা এখন কোথায় আছেন? তো এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। তো সারা বিশ্বের মানচিত্রে এই সবুজ অংশটি হলো ইরাক, এর পাশে আছে ইরান, হলুদ অংশটি হলো সৌদি আরব, এটি হলো তুরস্ক, আর এখানে আছে আমেরিকা। তো এখানে মধ্যপ্রাচ্যের মানচিত্র দেখতে পাচ্ছেন, এটি হলো ইরাক, ইরাকের উপরের দিকে আছে তুরস্ক, এদিকে আছে সিরিয়া, এদিকে আছে ইরান, এখানে আছে কুয়েত, এদিকে আছে সৌদি আরব, আর এদিকে আছে জর্ডান। তো আমরা জানি ইরাক একসময় ইরানের উপর আক্রমণ করেছিল এবং কুয়েতের উপরও আক্রমণ করেছিল। তো এই দুটি যুদ্ধ নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তো আমরা জানি ইরাকের উপর আমেরিকার নেতৃত্বাধীন জোট আক্রমণ করেছিল ২০ মার্চ ২০০৩ সালে এবং এই মূল যুদ্ধ শেষ হয়েছিল ১৮ ডিসেম্বর ২০১১ সালে। অর্থাৎ প্রায় ৮ বছর ৯ মাস যুদ্ধ চলেছে ইরাকে। যুদ্ধে ৪,৫০০-এর বেশি মার্কিন সেনা আর আনুমানিক ১,২০,০০০ ইরাকি বেসামরিক মানুষ নিহত হয়েছিলেন। ২০ বছর পার হলেও এখনো পুরোপুরি স্থিতিশীলতা আসেনি ইরাকে। তো এখানে দেখতে পাচ্ছেন ইরাক যুদ্ধের ফলাফল কি হয়েছিল। আমেরিকা ইরাকে আক্রমণ করেছিল এবং ইরাককে দখল করে নিয়েছিল। ইরাকের যে সরকার ছিল বাথ পার্টির, সেই পার্টিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ২০০৬ সালে সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। এরপরে ইরাকে কুর্দিদের জন্য আলাদা একটি স্বায়ত্তশাসিত এলাকা গঠন করা হয়েছিল। কারণ আমরা জানি ইরাকের বেশিরভাগ জনগণ শিয়া মতাদর্শের, অন্যদিকে সাদ্দাম হোসেন ছিলেন সুন্নি মতাদর্শের। যার কারণে সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরানোর পরে সেখানে শিয়াদেরকে ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এবং সেখানে কুর্দি যারা ছিল তাদের জন্য আলাদা স্বায়ত্তশাসিত এলাকা গঠন করা হয়েছে। এরপরে ২০০৬ থেকে ২০০৮ এর মধ্যে সেখানে গৃহযুদ্ধ চলেছে, বিভিন্ন গ্রুপের সৃষ্টি হয়েছে, বিভিন্ন মতাদর্শের মানুষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তারপর ২০১১ সালে আমেরিকা তাদের সৈন্য প্রত্যাহার করে নেয় ইরাক থেকে। এরপরে সেখানে আইএসআই এর জন্ম হয় এবং তারা বিভিন্ন জায়গা দখল করতে শুরু করে। এরপরে ২০১৪ সালে আবার আমেরিকা সেখানে তার সেনা পাঠায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইরাক যুদ্ধে কোন পক্ষে কে ছিল। একদিকে ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং পোল্যান্ড। অন্যদিকে তাদেরকে সমর্থন দিয়েছে ডেনমার্ক, নেদারল্যান্ডস, ইতালি, স্পেন। আর এদিকে আছে ইরাক। তারপর বিভিন্ন সময় ধর্মীয় মতাদর্শের গ্রুপগুলো নিজেদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই যুদ্ধে ইরান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কারণ ইরান চেষ্টা করেছে ইরাকের ভেতরে শিয়া মতাদর্শের লোকদেরকে ক্ষমতার কাছাকাছি নিয়ে আসতে, এবং বর্তমানে সে অনেকটাই সফল হয়েছে। তো ইরাক যুদ্ধের কথা বলতে গেলে প্রথমেই যার কথা আসে তিনি হলেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ইরাক যুদ্ধের মাত্র ২ বছর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই 9/11 এর মুখোমুখি হতে হয় জর্জ ডব্লিউ বুশকে। সেই সময় মিত্র দেশগুলোর সাথে মিলে আফগানিস্তানে অভিযান চালিয়ে তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করেন প্রেসিডেন্ট বুশ। এর প্রায় ১.৫ বছরের মাথায় তিনি ইরাকে অভিযান শুরু করেন। তার আগে ২০০২ সালের সেপ্টেম্বর মাসে বুশ প্রশাসন নতুন জাতীয় নিরাপত্তা নীতি ঘোষণা করে। সেখানে বলা হয়, জৈবিক, রাসায়নিক বা পারমাণবিক অস্ত্র, গণবিধ্বংসী অস্ত্রের অধিকারী কোনো সন্ত্রাসবাদী বা দুর্বৃত্ত দেশ দ্বারা যুক্তরাষ্ট্র যদি হুমকির মুখোমুখি হয়, তাহলে সেটা ঠেকানোর জন্য প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করবে। ২ মাস পরেই যুক্তরাষ্ট্রের সমর্থনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নতুন একটি প্রস্তাব গ্রহণ করে। সেখানে অস্ত্র পরিদর্শকদেরকে ইরাকে ফিরে যাওয়ার সুযোগ রাখা হয়।
কিছুদিন পরেই যুক্তরাষ্ট্র ঘোষণা করে নিরাপত্তা পরিষদের প্রস্তাব মানছে না ইরাক, আর ইরাকের কাছে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র আছে। অবশেষে মার্চের 17 তারিখ সাদ্দাম হোসেনকে পরিবার নিয়ে 48 ঘন্টার মধ্যে ইরাক ছাড়ার সময় বেঁধে দেন প্রেসিডেন্ট বুশ। তার 48 ঘন্টা পরেই শুরু হয় অপারেশন ইরাকি ফ্রিডম। পরবর্তীতে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র না পাওয়া এবং ইরাক যুদ্ধ দীর্ঘমেয়াদী হয়ে ওঠায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট বুশ। ইরাক যুদ্ধ নিয়ে নানান বিতর্ক এবং সমালোচনা থাকার পরেও ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জন কেরিকে হারিয়ে 2004 সালের নির্বাচনে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন বুশ। তার মেয়াদ 2009 সালে শেষ হওয়ার পর টেক্সাস অঙ্গরাজ্যে ফিরে যান তিনি। সেখানে তিনি জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি তৈরি করেছেন। মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর থেকে প্রকাশ্যে খুব একটা আসেননি তিনি। জর্জ ডব্লিউ বুশের পরে যে ব্যক্তির নাম সবথেকে গুরুত্বপূর্ণ তিনি হলেন টনি ব্লেয়ার। ইরাক যুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার। ইরাক যুদ্ধ নিয়ে পরবর্তীতে স্যার জন শিলকটের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, 2002 সালের 24 সেপ্টেম্বর হাউস অব কমন্সে টনি ব্লেয়ার ইরাকের অতীত, বর্তমানে এবং ভবিষ্যতে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র তৈরির সক্ষমতার যে প্রতিবেদন তুলে ধরেন, সেখানে ইরাককে তাদের জন্য সম্ভাব্য হুমকি হিসেবে তুলে ধরা হয়। শিলকট প্রতিবেদনে বলা হয়, শান্তিপূর্ণভাবে ইরাককে নিরস্ত্র করার পদক্ষেপ বিবেচনা না করেই ব্রিটেন ইরাকের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে। তবে ওই প্রতিবেদনের সমালোচনা প্রত্যাখ্যান করে পরবর্তীতে টনি ব্লেয়ার সংবাদ সম্মেলনে বলেছিলেন যে তিনি চেয়েছিলেন শয়তান সাদ্দাম হোসেনের কবল থেকে যেন ইরাকের জনগণ মুক্তি পায় এবং কোনোরকম জাতিগত সহিংসতার শিকার না হয়। যুদ্ধে কিছু ভুলের জন্য তিনি দুঃখ, অনুশোচনা এবং ক্ষমা চাইলেও তিনি মনে করেন সাদ্দাম হোসেনকে অপসারণ করা সঠিক ছিল। যুদ্ধের পরেও আরও 4 বছর ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন টনি ব্লেয়ার। ইরাক যুদ্ধে সরকারের নীতি নিয়ে নানা রকম সমালোচনার পরেও তার নেতৃত্বে 2005 সালের মে মাসে সাধারণ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে তার লেবার পার্টি। তবে সে সময় দলের ভেতরে নানা রকম সমালোচনা এবং বেশ কয়েকজন জুনিয়র মন্ত্রীর পদত্যাগের পর 2006 সালের সেপ্টেম্বরে তিনি ঘোষণা করেন যে তিনি 1 বছরের মধ্যেই পদত্যাগ করবেন। স্কটিশ পার্লামেন্টে 2007 সালের মে মাসে বড় ধরনের পরাজয় এবং নর্দার্ন আয়ারল্যান্ডে স্থানীয় জোটের কাছে ক্ষমতা হারানোর পর প্রধানমন্ত্রীর পদ এবং হাউস অব কমন্সের সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দেন টনি ব্লেয়ার। এরপরে তিনি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া আর জাতিসংঘ মিলে গঠিত কুয়েট এর মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 2015 সাল পর্যন্ত এই পদে ছিলেন। তবে টনি ব্লেয়ার আলোচনায় আবার ফিরে আসেন 2017 সালে, যখন তিনি টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ নামে একটি প্রতিষ্ঠান গঠন করেন। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপরেই যার নাম আসে তিনি হলেন ডিক চেনি। প্রেসিডেন্ট বুশ প্রশাসনের জ্বালানি নীতি এবং মধ্যপ্রাচ্য বিষয়ক পররাষ্ট্রনীতি গ্রহণে মূল ভূমিকা রেখেছিলেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। ডিক চেনি গণমাধ্যমের সামনে হাজির হয়ে 2003 সালের 16 মার্চ দাবি করেছিলেন যে ইরাকে সাদ্দাম হোসেনের কাছে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। পরবর্তীতে অবশ্য তার এই দাবি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়। আমেরিকার গণমাধ্যমের তথ্য অনুযায়ী সাদ্দাম হোসেনের পতনের পর ডিক চেনির সাবেক প্রতিষ্ঠান হ্যারিবার্টন একাধিক লোভনীয় কাজ পায় আমেরিকান সরকারের কাছ থেকে। তিনি 2009 সালে অফিস ছাড়ার পর খুব বেশি সামনে আসেননি। পরবর্তীতে তিনি কয়েকটি বই লিখেছেন। এরপরই যার নাম আসে তিনি হলেন ডোনাল্ড হেনরি র্যামসফিল্ড। তিনি ছিলেন জর্জ ডব্লিউ বুশের প্রতিরক্ষা মন্ত্রী। ফলে পদের কারণেই আফগানিস্তান এবং ইরাকে যুক্তরাষ্ট্রের অভিযানে তাকে ভূমিকা রাখতে হয়েছে। তার দপ্তর এমন তথ্য উপস্থাপন করেছিল যে আল কায়দার সঙ্গে সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর 8 জন জেনারেল মিলে 2006 সালে সামরিক পরিকল্পনা এবং কৌশলের বিষয়ে অদক্ষ দাবি করে ডোনাল্ড হেনরির পদত্যাগ দাবি করে। নভেম্বরে তিনি পদত্যাগ করেন। এরপরে তিনি বেশ কয়েকটি কোম্পানির প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 2021 সালে মারা যান। এতক্ষণ যাদের কথা আমরা বলেছি তারা সবাই ছিলেন আমেরিকার বা যুক্তরাজ্যের। এখন যার কথা বলবো তিনি হলেন ইরাকের নাগরিক, আর তিনি হলেন আহমেদ শালাবি। আহমেদ শালাবি একজন ইরাকি রাজনীতিবিদ। তিনি সেদেশের ইরাকি ন্যাশনাল কংগ্রেস দলের প্রতিষ্ঠাতা।
যুক্তরাষ্ট্র অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে উৎখাত করার পর ইরাকের ক্ষমতাসীন কাউন্সিল অব ইরাকের প্রেসিডেন্ট হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। সাদ্দাম হোসেন ক্ষমতায় থাকার সময় শালাবি যুক্তরাষ্ট্রে থাকতেন। সেই সময় বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। যে সংবাদের ভিত্তিতে ইরাকের কাছে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র আছে বলে দাবি করেছিল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, ধারণা করা হয় এই সংবাদটি দিয়েছিল আহমেদ শালাবির দলের একজন লোক। মার্কিন বাহিনী 2003 সালে ইরাক দখল করে নেয়ার পর তাদের সাথেই আহমেদ শালাবি ইরাকে প্রবেশ করেন। এরপর ইরাকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি, যদিও পরবর্তীতে আমেরিকার সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। পরবর্তীতে তিনি ইরাকের সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি 2015 সালে মারা যান।